পিনাকি ভট্টাচার্যকে নিয়ে অনেক আলোচনা হয়ে যাচ্ছে, ট্রু। তবে আজকে অনেকদিন পর ওনাকে নিয়ে ভালো ভালো কথা বলার সুযোগ পাইছি, এই জন্যই মূলত আলোচনাটা করতে আসছি। নাহলে আজকে আলোচনা করার ইচ্ছা ছিল না। গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছেন এপিসোড করা হচ্ছে না। এটার কারণ হচ্ছে আমি অন্য একটা কাজে ব্যস্ত, ওই কাজ থেকে ডিস্ট্রাকশন চাই না বিধায় আলোচনা করতেছি না। কিন্তু ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের যারা অডিয়েন্স থিওরি দিয়ে বেড়াচ্ছে যে আমি আলোচনা করতেছি না কেন, কারণ হচ্ছে এখন সচিবালয়ে হচ্ছে আগুন দিছে। এই বিষয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইছি। এই কারণে আমি এই বিষয়ে কথা বলতে চাই না দেখে আলোচনা করতেছি না। এটা হচ্ছে এদের একটা থিওরি। আরেকজন আবার দেখলাম আরেক কাঠি আগায় আরও কড়া থিওরি দিছে। আমার ফেসবুকে কমেন্ট করছেন উনি যে আমার শ্বশুরবাড়ির এক আত্মীয় সরকারের উচ্চ পর্যায়ে কাজ করেন, এই কারণে আমি আওয়ামী লীগের দালালি করতেছি। এই যে গরুগুলো ঘুরে ঘুরে থিওরি দেয়া, এগুলো শিখছে হইতেছে এই যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের কাছ থেকে। আপনি ভাবতে পারেন যে আপনি না বললেন পিনাকি ভট্টাচার্য কিনা আজকে ভালো ভালো কথা বলবেন, আপনি তো খারাপ কথাই বলতেছেন না। খারাপ যেটা সেটা এখনো স্টিল হোল্ডস ট্রু আর কি, এই কারণে ওটা নিয়ে বলে নিলাম। আর ভালোটাতে এখন আমরা ঢুকবই। সেটা হচ্ছে আমি খুব ইয়ের সাথে প্লেজেন্টলি আমি লক্ষ্য করলাম যে ওনার লাস্ট কয়েকটা আলোচনা ভালো লাগলো। মূলত যে জিনিসটা আজকে আলোচনা করব, উনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে একটা প্রস্তাবনা দিচ্ছেন সেটা। আর তার আগের বিষয় যেটা দেখলাম যে সচিবালয়ে যখন আগুন লাগছে এটা নিয়ে যখন উনি এপিসোড করছে, আমি ওনার আলোচনা শুনতেছিলাম আর আমার চোখ কোঠর থেকে ঠিকরে বের হয়ে আসতেছিল যে এটা কি পিনাকি ভট্টাচার্য, ওনার সমস্যা কি, ওনাকে কি জিনে আসর করছে? উনি তো এইভাবে করে কথা বলার লোক না, উনি কেন এইভাবে কথা বলছেন? সেটা কি, সচিবালয়ে একটা আগুন লাগছে, উনি পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য উনি আসবেন এসে ইলিয়াস হোসেনের মতো করে আবল তাবল আবনা সাবনা যা ইচ্ছা, কোনো তথ্য নাই, প্রমাণ নাই, ভারতের ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র। সারপ্রাইজ, উনি সেটা না করে উনি বললেন যে কেন আগুন লাগছে আমরা জানতে পারবো। এরকম আগুন উন্নত দেশে অনেক জায়গাতেই লাগে, সো এটা কোনো আলাদা ব্যাপার না, লাগতেই পারে, এবং কেন লাগছে সেটা আমরা জানতে পারবো। ওমা, আপনি জানেন না? আপনি অলরেডি জানেন না? পিনাকি ভট্টাচার্য তো অলরেডি জেনে 50টা থিওরি নামায় দেওয়ার কথা। মধ্যরাতে আগুন লাগছে, বুঝছেন? এইটা হইতেছে পিনাকি ভট্টাচার্য একদম হোম টার্ফ গুজব নামানোর জন্য। মধ্যরাতে আগুন লাগছে, সচিবালয়ে আগুন লাগছে, কিন্তু না, উনি বলতেছেন যে কেন লাগছে আমরা চোখ কান খোলা রাখতেছি, আমরা জানতে পারবো সামনে, এবং এরকম আগুন লাগতেই পারে। অদ্ভুত অবস্থা, কিভাবে এটা সম্ভব হইলো, এটা একটা প্রশ্ন। সচিবালয়ে গত রাতে ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে, মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিছে, মারা গেছে শুনলাম। ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল। আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয়, কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। যদিও দৌড় মেরে চলে যেতে নিচ্ছিলেন বারবার গুজবের দিকে এবং কনস্পিরেসি থিওরির দিকে, যে কি ফাইল পড়ছে, বিডিআর বিদ্রোহের ফাইল পড়ছে কিনা, সেইটা দেখে উনি জানতে পারবেন যে আগুন লাগানোর কিভাবে লাগলো, কারা লাগাইছে, মানে কি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা, বিশেষ করে অর্থ পাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। মানে কি ফাইল পড়ছে ওইটা থেকে আপনি কনক্লুসিভলি জেনে যাবেন যে এটা কি, আগুন লাগার উৎস কি, এটা কি এভাবে জানা যায়? সো উনি ওইদিকে মানে চলে যায় আর কি, ওনার ইনস্টিংক্ট ওনাকে টেনে ওইদিকে নিয়ে যায়। কিন্তু নিয়ে গেলে উনি কেন গেলেন না, এটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা আর কি। যা হোক, আর সেকেন্ড যে পার্টটা যেটা সবচাইতে ইন্টারেস্টিং লাগলো, যে তত্ত্বাবধায়ক সরকার যে সমালোচনাগুলো হচ্ছে এবং তত্ত্বাবধায়ক সরকার এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যেসব সীমাবদ্ধতা বা যেই ধরনের চ্যালেঞ্জ বা যেই ধরনের ইলেজিটিমেসির জায়গাগুলো, এগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এ ব্যাপারে উনি ওনার একটা দিলেন, একটা বুদ্ধি তুলে ধরলেন, একটা পরামর্শ। সেই পরামর্শ উনি যেই সমস্যার সমাধান করা সম্ভব এই সরকারের, অন্তর্বর্তী সরকারের, সেগুলো হইতেছে একটা যে রাজনৈতিক যে দলগুলো এটা দ্রুত নির্বাচন চায় এরা, তো ওনার যে সমাধান, এর ফলে এই দাবিটা করার সুযোগ থাকবে না ওদের, বা ভ্যালিডিটি থাকবে না এই দাবির। এবং রাজনৈতিক দলগুলো যে বলে ডক্টর মোহাম্মদ প্রফেসরের সরকারের ম্যান্ডেট নাই, ইউনূস সরকারের ম্যান্ডেট নাই, জনগণের ভোটে নির্বাচিত না, হ্যান্ডপিক, এই সমালোচনাটা করে, এই সমালোচনাটা নিরসন হবে। এবং এইটার ব্যাপারে কিন্তু আমি একদম তত্ত্বাবধায়ক সরকার গঠনের একদম শুরুর দিকে কিন্তু আমি আলোচনাটা করছিলাম যে একটা রেফারেন্ডাম করে তাইলে এই সমালোচনাটা করার সুযোগ থাকবে না যে ওনারা হইতেছে মানুষের ভোটে নির্বাচিত না, মানুষের ম্যান্ডেট নিয়ে আসা নাই। আমার প্রস্তাবনার রিফ্লেকশন কিন্তু ওনারটা আমি মনে করি মোর ম্যাচিউর, মোর অ্যাকসেপ্টেবল এবং মোর সেন্সিবল এবং রিজনেবল এবং ফিজিবল এবং প্লজিবল। কারণ আমি যেটা করছি ওটা আমি তখনই আলোচনা করছিলাম যে এটা আসলে মানে এটা খুবই কস্টলি একটা প্রসেস। রেফারেন্ডাম করা হোক, যে কোনো নির্বাচন করা হোক, এটা খুবই একটা কস্টলি প্রসেস। সো সেটার মধ্যে আপনি যদি সারা দেশের সকল মানুষকে
এঙ্গেজ করতে চান তাইলে দেশের 20 কোটি মানুষের কাছ থেকে রেফারেন্ডাম নেওয়া, আমি তখন বলছিলাম যে অনলাইনে করতে খরচ বাঁচানোর জন্য, কিন্তু সেটাও বাংলাদেশের বাঙালিগুলো পারবে না, এগুলো করবে কি? এগুলো দেখেন না, কোনো রেজাল্ট পাবলিশের দিন হলে একটা ইউনিভার্সিটিতেই ওয়েবসাইট ডাউন হয়ে বসে থাকে। চিন্তা করেন এই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে সারা জীবনে মানুষজন ঢুকেই একদিন, শুধু খালি রেজাল্ট পাবলিশের দিন, আর কেউ এই গরুদের ওয়েবসাইটে ঢোকে না। আপনি বোঝেন একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের প্রথম হোম পেজের মধ্যে ল্যান্ডিং পেজে হইতেছে প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেকের ছবি। জোকারগুলোর মনে করেন এই ওয়েবসাইটে বছরে একদিনই ঢোকে মানুষজন, ওই একদিনই হইতেছে ওয়েবসাইট ডাউন হয়ে যায়। নানান ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করছি এবং আমি নিজেই জানি যে সমাধান কাজ করবে না এদের সাথে, এগুলা অপার বিশ্ব সোনার বাঙালি এগুলা। তো সেটার তুলনায় এটা বরং আমার কাছে বেশ আমি কোনো ফাঁকফোকর খুঁজে পাই নাই ওনার এই পরামর্শের। অবশ্যই ঠান্ডা মাথায় বসে অনেকক্ষণ দোষ ধরার জন্য খুঁজলে হয়তো কিছু পাওয়া গেলেও যাইতে পারে, কিন্তু আমি সেটা শোনার সময়টাতে মাথার মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট খুঁজে পাই নাই, কোনো ধরনের গ্যাপ খুঁজে পাই নাই, কোনো কোথাও মতানৈক্যের জায়গা খুঁজে পাই নাই। সুতরাং আমি এটাকে পরে টিপে মতানৈক্য বের করতে চাচ্ছি না। কোনো অবস্থায় আমার কাছে মনে হয়েছে এটা একটা বেশ সাউন্ড এবং এটা একটা সেন্সিবল ব্যাপার হইতে পারে, এবং শুধু সেন্সিবল ব্যাপার হইতে পারে না, আমার কাছে এটা আসলে খুবই পছন্দ হয়েছে ওনার এই পরামর্শটা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় এটা সমাধান আসবে এখান থেকে, উপদেষ্টা পরিষদ নিয়ে যে সমালোচনা সেটার একটা সমাধান আসবে এখান থেকে, এবং নির্বাচনে যে ব্যাপক কারচুপি হয়, ভোট কেনা বেচা চলে, এটার একটা সমাধান আসবে। পরামর্শটা কি সেটা আমরা শুনিয়ে প্রায় 2-3 মিনিট লম্বা বা 3-4 মিনিট লম্বা একটা না শুনবো। তো আমি মিউজিকটা একটু অ্যাড করে দিব, যদিও অ্যাড করার প্রয়োজন ছিল না। আমি যদি পিনাকি ভট্টাচার্য আমার আলোচনা শুনেন, একটা অনুরোধ থাকবে, আপনাকে নিয়ে ভালো আলোচনা করতেছি, আজকে ভিডিও খাইয়ে দিয়েন না প্লিজ। উনি এখন পর্যন্ত কখনোই দেন নাই, মনে হয় না উনি ওই কাজ করবেন। এখন ওনাদের পেজ কারা চালায়, ওই পাটপারগুলো আবার করতে পারে। স্মল দিক এনার্জি, বোঝেন না, সেফটির স্বার্থে মিউজিক দিয়ে দিব। আপনারা জানি অ্যানোয়েড হবেন শোনার সময়, কিছু করার নাই, নাহলে ভিডিওই থাকবে না। পরামর্শটা দিবেন সেটা যদি একটু শর্ট আমি একটা টাচ করে সামারি দিয়ে দিই, তারপর ওনারটা শুনবো। যে বেসিক্যালি এই আলোচনাটা কি আমি করছিলাম আমার এই চ্যানেলে, আমরা এই আলোচনাটা করছিলাম। এখন আমি জানি না পিনাকি দা আমার এখান থেকে আমার আইডিয়া কপি পেস্ট করছেন কিনা, নাকি উনি স্বাধীনভাবেই করছেন, হোয়াট এভার। এখানে ডিক মেজারিং কন্টেস্টে না নেমে আমি একটা আলোচনা করছিলাম যে আমেরিকাতে প্রতি 2 বছর পরপর হইতেছে মধ্যবর্তী নির্বাচন হয়, মিড টার্ম ইলেকশন হয়, এবং এতে করে যেটা হয় যে সরকার দৌড়ের উপরে থাকে, এবং হইতেছে 2 কক্ষ বিশিষ্ট সিস্টেম আমেরিকাতে আছে, ইন্ডিয়াতে আছে। সো আমি একটা আলোচনায় বলছিলাম যে এইগুলো আমাদের দেশে করতে পারলে তখন চেক অ্যান্ড ব্যালেন্সটা কিছুটা বেটার হবে, এবং সন্ডামি মান্ডামিটা কিছুটা হয়তো হোপফুলি রাষ্ট্র সম্ভব হইলেও হইতে পারে। তো উনি আজকে যে প্রস্তাব দেবেন এটা বেসিক্যালি আমি যেটা বলছি ওটার রিফ্লেকশন, বাট ওনারটা আরও মোর থরো এবং কম্প্রিহেন্সিভ এবং ওয়েল রাউন্ডেড এবং মোর থটস থ্রু আর কি। কিছুদিন পরপর হইতেছে কয়েকটা আসনে 10-15টা আসন করে নির্বাচন হবে, এবং এতে করে কিছু মানুষ নির্বাচিত হয়ে আসবে সরকারে উপদেষ্টাদের সাথে পাশাপাশি। সুতরাং এটা বলার সুযোগ থাকবে না যে উপদেষ্টারা হইতেছে অনির্বাচিত বা এই সরকার অনির্বাচিত, এবং এরা আস্তে আস্তে সুপারসিড বা রিপ্লেস করতে থাকবে উপদেষ্টাদের, এবং 5 বছরের জন্য এরা ক্ষমতায় আসবে, আস্তে আস্তে সংসদ গঠন হবে, তারপর যখন 150-এর মতো আসন হবে তখন তারা হইতেছে প্রধানমন্ত্রী নির্বাচন করবে। বেসিক্যালি টিপিক্যাল রেগুলার আমাদের যে নির্বাচনী সিস্টেম সেইটাই, বাট সেটা একদিনে পুরো নির্বাচন করে ভাটফার সবগুলাকে চুরির রাস্তা করে দেওয়ার চেয়ে 5 বছর ধরে কিছুদিন পরপর আস্তে আস্তে বাকিটা ওনার কাছ থেকে শুনি। তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না, এটা করেনি, ইতিহাস সাক্ষী। মাত্র 3 টার্ম কাজ করেছে, এটা তারপরে ভেঙে গেল 2006 সালে। 1 নম্বরে হইতেছে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব। 2 নাম্বার, রাজনৈতিক দলগুলো বলে প্রফেসর ইউনূসের সরকারের ম্যান্ডেট নাই, এটারও সমাধান দেওয়া সম্ভব। 3 নাম্বার, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটারও সমাধান সম্ভব। 4 নাম্বার, ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ এটাও রিস্ট্রাকচার করা সম্ভব। 5 নাম্বার, নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট কেনা বেচা, এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব। এইগুলো একসাথে সমাধান হয়ে যাবে। নির্বাচন এখনই শুরু হবে, ধরেন 2-3 মাসের মধ্যে। সব আসনে না, মাত্র 10টা আসনে। যারা জিতে আসবে তাদের 2 জনকে উপদেষ্টা বানানো হবে, 1 জনকে স্পিকার বানানো হবে, তারাই সংসদ অধিবেশন করবে, তাদের কার্যকাল হবে 5 বছর। আবার 2 মাস পর আবার 10 জন নির্বাচিত হয়ে আসবে, তাদেরও কার্যকাল হবে 5 বছর। দরকারে নতুন স্পিকার নির্বাচিত হবে 20 জনের সংসদে, আর আরো 2 জন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে। এইভাবে 2 মাস পর 10 জন করে এমপি ইলেকশন হবে। এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন, সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন, অধ্যাদেশগুলো যেগুলো করতেছে সেগুলো ভেটিং করবেন, তর্ক বিতর্ক করবেন, কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে 150টা আসন পূর্ণ হয়। এইভাবে প্রত্যেক 2 মাস পর উল্টা দিকে 5 বছর পর যাইয়া 2 মাস পর 10টা করে আসন খালি হবে, ফাঁকা হবে, সেই আসনে নির্বাচন হবে, তাই না? 5 বছর পরে এতে সুবিধা কি হবে? অল্প কয়টা আসনে নির্বাচন করার জন্য আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন। ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে। নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন, অনেক পর্যবেক্ষক দিতে পারবেন। পুরা নির্বাচন কমিশন মাত্র 10টা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে।
কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে, মিডিয়া ওয়াচ থাকবে দারুণ ওই আসনগুলোতে, তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকবে। তারা অধ্যাদেশ ভেটিং করে দিলে উপদেষ্টা পরিষদের একছত্র কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপ আলোচনা তর্ক বিতর্ক হবে, ব্যালেন্স অফ পাওয়ার আসবে। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধি দিয়ে প্রতিস্থাপিত হবে। হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না, তাদের একটা প্রস্তুতি থাকবে। দ্রুত নির্বাচন দিতে হবে, এটা শুনতে হবে না প্রফেসর ইউনূসকে, নির্বাচনের মধ্যে শুরু হয়ে যাবে। এই সরকারের ম্যান্ডেট নাই, এই অভিযোগে শুনতে হবে না। গ্র্যাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে। জনগণ নির্বাচনে মাত্র 10টা সিটের সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে, তাদের 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য। সরকার 2.5 বছরে বদলে ফেলা সম্ভব। আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম 4টা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয়। কিছুটা সংযত হইয়া শেষ বছরটা সরকার, সরকারি দল, নেতা কর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে। কারণ একটাই, যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায়। কারণ সামনে নির্বাচনের খাড়া যদি সব সময় ঝুলায় রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ভেবে দেখেন। সবসময় জনগণের ভোটের চাবুকের মুখে থাকবে সরকার। ভবিষ্যতে যখন এই নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পরে সরকারের গৃহীত কর্মসূচি জনমত যাচাইয়ের সুযোগ থাকতেছে। প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যাইতে হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে। এইবার 300 আসনের নির্বাচন সম্পন্ন হয়ে গেলে, সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে। পাওয়ার ট্রানজিশনটা গ্র্যাজুয়াল হবে, অ্যাব্রাপ্টলি বিদায় নিতে, হঠাৎ করে বিদায় নিতে হবে না। সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে, কিভাবে তারা শাসনটা শেষ করবে সেই দুর্ভাবনা এখন আর থাকলো না। এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো। একসাথে কতগুলো সমস্যার সমাধান হলো দেখে। চমৎকার, দুর্দান্ত লাগছে আমার কাছে সমাধানটা, সত্যিকার অর্থে দুর্দান্ত লাগছে। এটা আসলেই আমাদের এই প্যারিনিয়ার সমস্যার সমাধান করার ক্যাপাসিটি এই পরামর্শের মধ্যে আছে। অনেক কিছু অবশ্যই থিওরিটিক্যালি একরকম, কাজে লাগাইতে গেলে, ইমপ্লিমেন্ট করতে গেলে ব্যাপারটা আরেক রকম, রাইট? যেরকম বেসিক সায়েন্স যেগুলোকে বলে, এগুলো হচ্ছে এক জিনিস, আর সেগুলোকে আপনি যখন ইঞ্জিনিয়ারিং করতে যাবেন, যখন কাজে অনুদিত করতে যাবেন, তখন হইতেছে তৈল বের হয়ে যায়। থিওরিটিক্যালি শুনতে ভালোই লাগছে, কাজে নামলে টের পাওয়া যাবে এটার মধ্যে কী কী শর্টকামিংস, লিমিটেশনস, চ্যালেঞ্জেস আছে। অবশ্যই আমি শিওর অনেক থাকবে। আর আইনি ইন্টারপ্রিটেশন কীরকম হবে, আইনি কোনো বাধা আছে কিনা, সংবিধানের বাধা আছে কিনা, কনফ্লিক্ট আছে কিনা, এগুলো আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু আমি মনে করি সেটা মেজর ইস্যু না, কারণ এমনিতে এগুলো বলে বেড়ায় বিপ্লব মারানিগুলো, যেটা বিপ্লবী সরকার, এখন কোনো নিয়ম কানুন, আইন, সংবিধান, আদালতের সময় নাই। তাও আমার অবস্থান হচ্ছে যে কোনো ক্ষেত্রেই একটা ভালো কাজ করার জন্য নিয়মের ব্যত্যয় করা, একটা ভালো কাজ করার জন্য আইনকে বাইপাস করা, সেটা সমর্থন করা যাবে না। এই আলোচনা অতীতে করছি যে এইগুলা পান্ডামির রাস্তা খুলে দেয়, রবিনহুড হওয়া যাবে না। রবিনহুড এইগুলা পান্ডা, এগুলো গল্পের মধ্যেই রবিনহুড, বাস্তবে রবিনহুডরা পান্ডা হয়ে ওঠে, রাইট? সো আইন, আদালত, সংবিধান এগুলাকে বাইপাস না করে যা করবেন সিস্টেমের মধ্যে, ফ্রেমের মধ্যে থেকে করবেন। যে আসিফ নজরুলের যে সমালোচনা ওনারা করে বেড়ায়, কেন কলমের খোঁচায় কালকে সবাইকে মুক্ত করে দিচ্ছে না, এইসব পান্ডামি করা যাবে না। কলমের খোঁচায় মুক্ত করার সিস্টেম চালু করলে আসিফ নজরুল যদি আজকে আপনার পছন্দের মানুষকে কলমের খোঁচায় মুক্ত করতে পারে, কালকে তাহলে আপনার অপছন্দের মানুষকেও কলমের খোঁচায় মুক্ত করতে পারবেন। এবং আজকে যদি আসিফ নজরুলকে কলমের খোঁচায় মুক্তি দেওয়ার স্বাধীনতা, অধিকার দেওয়া হয়, তাহলে কালকে আরেকজন না, যাকে আপনার পছন্দ না, উনিও সেই স্বাধীনতা উপভোগ করবেন। সেই সব পান্ডামির রাস্তা খুলবেন না। ইনফ্যাক্ট আসিফ নজরুলের আজকের একটা আলোচনা আমি ফেসবুকে শেয়ার করছি, উনি বলতেছিলেন আর কি কারণে সবাইকে কলমের খোঁচায় কালকেই মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তাও আমার ইচ্ছায় সব হবে না, কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দেই। আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে। আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালায় গেছিল কিনা বলেন? এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব? পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 4,500 পিপিকে। 4,500 পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে 1 লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে। আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছে। এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না। এখন পিপিরা নিয়োগ পেয়েছে। আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি, যেই সমস্ত গায়েবী মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি। এগুলি সবকিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান। 7 দিন টাইম দিয়েছি। আজকে পর্যন্ত হিসাব দিয়েছি। 51টা জেলা থেকে পেয়েছি, 13টা জেলা বাকি আছে। প্রথমত আমার লিস্ট লাগবে। তো এটা একটা ব্যাখ্যা আছে, এটা একটা সিস্টেম আছে। যারা প্রয়োজনীয় লোকজন তারা তাদের জায়গাতে নাই, নিয়োগ কিছু করতে সিস্টেমের মধ্য দিয়ে গেলে যদি বা এখানে সিস্টেম লস হয়ও, যদি বা এখানে কালক্ষেপণ হয়ও, যদি বা তাতে করে যাদের জামিন পাওয়া উচিত তাদের জামিন পাইতে
2 মাস বেশি সময় লাগে, কিছু করার নাই, বৃহত্তর স্বার্থে, ন্যায় নীতির স্বার্থে, সভ্যতা ভব্যতার স্বার্থে এতটুকু ত্যাগ আমাদের সকলকে জাতি হিসেবে স্বীকার করতে হবে। সিস্টেম বাইপাস করা যাবে না, ফান্ডামি করা যাবে না। তো পিনাকিদার যেই পরামর্শ বুদ্ধিটা উনি দিলেন, সেটার মধ্যে যদি কোনো লিগাল বাধা থাকে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করে কিভাবে করে, এবং সেখানেই হয়তো প্রশ্ন আসবে মডিফাই করার এই পরামর্শ। এইভাবে এটা সর্বোচ্চ অ্যাকোমোডেট করে লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে যতটুকু আদায় করা যায়। এগেন যদি সংবিধান সেটা অ্যালাউ না করে, আমি জানি না, সংবিধান যারা বিশেষজ্ঞ ওনারা দেখবেন চিপা বের করে, ধারা বের করে নিয়ে আসছে। আমি নেগেটিভলি বলতেছি না, এটাই তো ওনাদের কাজ, জবই তো ওনাদের এটা। ওনারা সংবিধান নিয়ে কাজ করেন, কোথায় সংবিধানের লঙ্ঘন হচ্ছে ওই ধারা খুঁজে বের করবেন ওনারা, এটাই ওনাদের কাজ। সো ওনারা ওনাদের কাজ ঠিক মতো করুক, সেটা ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, বরং আমি এনকারেজ করতেছি আপনারা চিপা খুঁজে এবং ধারা খুঁজে বের করেন। তো সেই ক্ষেত্রে যদি সমস্যা হয়, সংবিধান সংশোধন পুনর্গঠনের কথাই তো হচ্ছে। তো সকল কিছু মিলে সামনে রেখে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা যুগান্তকারী সমাধান হইতে পারে। এগেন ওয়ান মোর টাইম, থিওরিটিক্যালি বলতেছি, প্র্যাকটিক্যালি মাঠে নামলে দেখবেন যে বাঙালি এটারও পান্ডামি করার রাস্তা এখানে খুঁজে বের করে ফেলছে। এইগুলা বড় বদমাইশ। যে এরা সংবিধান আদালত, আইন আদালত করছে না, এগুলো তো পশ্চিম থেকে দেখে কপি পেস্ট মারছে, কিন্তু চলতেছে কি পশ্চিমের মতো না, কোনটাই পশ্চিমের মতো চলতেছে না, পান্ডামি চলতেছে। তো এই পান্ডাদের হাতে আপনি ভালো জিনিস টেনে দিলেও এগুলা এটাকে একটা গোবর বানায় ফেলবে। তো যেই কারণে বাস্তবিকভাবে এটার কতটুকু কি ইমপ্লিমেন্টেশন সম্ভব সেটা আমরা ওনলি টাইম উইল টেল। আমরা ট্রাই করে দেখতে পারি লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে এবং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে, করে নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে, এগেন ওয়ান মোর টাইম, সব কিছু সিস্টেমের মধ্যে করতে হবে, গাইড জোরে না। সেই সিস্টেমের মধ্য থেকে করে কতটুকু এটাকে এই পরামর্শকের পিনাকিদার অ্যাকোমোডেট করা যায়, অ্যাকোমোডেট করার পরই আমরা জানতে পারবো এটা আসলে কোনো ইতিবাচক পরিবর্তন আনবে কিনা, চেয়ে মোর লাইক আনতে পারবে কিনা। বুঝেন না, এই ফাটফাট দেশে।